শ্রাবণ কিন্তু এই সিজনে কোনো আপনি যদি দেখেন সে লিগের ম্যাচ রেগুলার খেলে নেই, খেলেছে জিকো, আপনি জিকোকে কিন্তু দলে নেননি। হ্যাঁ, সুতরাং মিস্টেক কিন্তু কোচ অনেক জায়গায় করেছে। আমাদের এখানে কিন্তু কাবরেরাকে নিয়োগ দিয়েছেন, এখন যে টিমের স্ট্রেংথ বিল্ড আপ করেছে সেখানে কাবরেরা এই দলটাকে সেভাবে পুরোপুরি হ্যান্ডেল করতে পারছে না। আপনি সেই মিস্টেক যদি আপনার আবার নেক্সট ম্যাচও করেন, দ্যাট মিনস এখানে কোচের প্রবলেম। ওয়েলকাম ব্যাক স্টার প্লেতে আপনির সাথে আমি ডায়না জারিন, আর আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে ভিয়েতনামের সাথে বাংলাদেশের ৩-০ ব্যবধানের একটা হার, এই হারের পেছনে মূল কারণটা কি মনে হয় আপনার? দেখেন, ম্যাচটা যে হারবে এটা আসলে আমরা শুরুতেই গেস করতে পেরেছিলাম, কারণ যে স্কোয়াড নিয়ে গিয়েছে, হ্যাঁ, এবং যে প্লেয়াররা যে অবস্থায় রয়েছে সেখান থেকে আসলে আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাচটা বাংলাদেশ হারবে। বাট যদি খেলাটা দেখেন সেখানে যে বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলেছে তাও কিন্তু অনেক সময় দেখবেন যে হারলেও সেই হারের ভিতরে কিন্তু অনেক পজিটিভ অনেক কিছু থাকে, যেটা হলো যে এই ম্যাচে তেমন পজিটিভ তেমন কিছুই ছিল না, বরং অনেক নেগেটিভ জিনিস ছিল। যেটা হয়েছে যে সিঙ্গাপুর ম্যাচের আগে আসলে আমাদের মেইন ম্যাচ তো সিঙ্গাপুরের ম্যাচ ৩১ তারিখ, এটা হচ্ছিল একটা প্রিপারেশন ম্যাচ, এবং প্রিপারেশন ম্যাচ খেলতে গিয়ে ভিয়েতনামের মতো এত টাফ অপোনেন্টকে বেছে নিয়েছি, এটা খুবই পজিটিভ ছিল। হ্যাঁ, কারণ আপনি যখন এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন রাউন্ডের যেতে পারেননি, তো আপনি যেহেতু লাস্ট ম্যাচ এগেনস্ট সিঙ্গাপুরের সাথে খেলবেন, সো প্রিপারেশন হিসাবে ভিয়েতনাম যথার্থই ছিল। বাট ভিয়েতনাম আমরা জানি যে আশিয়ান কান্ট্রি যে দলগুলি আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং তারা আশিয়ান চ্যাম্পিয়ন, এবং এশিয়ান কাপের অলরেডি তারা কোয়ালিফাই করে ফেলেছে। হ্যাঁ, সব থেকে বেশি পয়েন্ট নিয়ে 15 পয়েন্ট নিয়ে তারা কিন্তু একদম টপে রয়েছে। সো ভিয়েতনাম ইজ ভেরি এনার্জেটিক টিম। তাদের সাথে যে স্কোয়াড আপনি নিয়ে গিয়েছেন সেখানে যদি শুরুতেই বলি, আপনার দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার দলে নেই, তোপো এবং রাকিব। তো ওই দুইটা জায়গাতে বিশাল একটা বড় অ্যাবসেন্স দেখা গিয়েছে মাঠের পারফরমেন্স। এবং আমাদের দলের তো সব থেকে বড় তারকা হলো আপনার হামজা দেওয়ান চৌধুরী, একদিন আগে এসে দলের সাথে জয়েন করেছে। আমাদের ইজ ভেরি এই কোয়ালিটি, এবং হামজা আসার পর আমাদের দলের স্ট্রেংথ অনেক বেড়েছে। তো সুতরাং হামজাও আসলে ন্যাচারালি আমার কাছে মনে হচ্ছে টায়ার্ড ছিল, বাট সে তার জায়গা থেকে কিন্তু বেস্ট ফুটবলটা খেলার চেষ্টা করেছে। অ্যাট দ্য সেম টাইম আরও যদি দেখেন স্পেশালি ডিফেন্সিভ জায়গাতে, হ্যাঁ, যে দুইজন সেন্টার ব্যাক খেলেছে তাদের মিস্টেকগুলি আসলে বেশি হয়েছে, স্পেশালি যে শাকিল আহাদ তপু এবং তারেক কাজী, এরা দুজন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের সেট আপটা ঠিক ছিল না। তারা ডিফেন্সিভ এরিয়াগুলিতে যে মিস্টেক, এটাই আসলে ফরমেশন আর গেম প্ল্যানে আসলে কোথায় ভুল ছিল আপনার কি মনে হয়? ফরমেশন যেটা হলো যে আমরা তো আসলে যে ফরমেশনে খেলি এটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাক্সিমাম ম্যাচগুলিতে খেলেছি 4-2-3-1 বা 4-3-3 ফরমেশন। বাট ব্যাপারটা হলো যে আপনার ডিফেন্সিভ এরিয়া মানে ডিফেন্সিভ পজিশনগুলিতে যে আপনি যে দুই সেন্টার ব্যাক নিয়ে খেলেছেন, এবং রাইট ব্যাকে সাদ এবং লেফট ব্যাকে জায়ান, শুরুতে আসলে তো জায়ানের একটা মিস্টেকে আমরা প্রথমে অন গোল খেয়ে যাই, ইটস ভেরি আর্লি। হ্যাঁ, ওইটা ছিল আর একটা বড় ব্যাড সেটব্যাক, যে আপনি শুরুতেই যখন গোল কনসিড করবেন এত স্ট্রং টিম এনার্জেটিক টিমের সাথে, তখন আসলে খেলাটা গোছানোটা খুব কঠিন। যেটা হয় যে অনেক ভালো টিমের সাথে আর্লি গোল খেলে আসলে সেখান থেকে ম্যাচ কন্ট্রোল করা টাফ। এবং আমি যেটা বললাম যে আমাদের স্কোয়াডটা তো আসলে ওরকম স্ট্রং এই অবস্থায় এবং খুব অগোছাল। এবং আপনি যদি দেখেন তারেক কাজী বসুন্ধরা কিংস থেকে চলে যাওয়ার পরে আসলে লিগের কোনো ম্যাচ সেই লিগে কোনো দলে নেই। সো তারও একটা ফিটনেসের ব্যাপার। শাকিল আহাদ তপু এবং তারেকের ভিতরে যে হাইলাইন আপ করে আসলে আপনি যদি দেখেন যে আমরা যে অফসাইড ট্র্যাপগুলি করছি সেখানে অনেক মিস্টেক হয়েছে, যার কারণে কিন্তু ফার্স্ট হাফে আমরা 3টা গোল কনসিড করেছি। দ্য সেম টাইম আমাদের মিডফিল্ডও আমার কাছে মনে হয়েছে যে হামজা, সোহেল রানা এবং সমিত সোম তারা যে ডায়মন্ড শেপ যেভাবে খেলেছে এখানে অনেক গ্যাপ ছিল। অ্যাট দ্য সেম টাইম সামনের যে 3জন প্লেয়ার ছিল ফাহামিদুল, মিরাজুল এবং ফাহিম, হ্যাঁ, তারাও মিডফিল্ডের সাথে কিন্তু আসলে এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এবং যেটা সব থেকে ব্যাপার হলো যে আমরা গোলগুলি খুব আর্লি খাওয়াতে আমরা আসলে ম্যাচের কন্ট্রোলটা হারিয়ে ফেলি। হ্যাঁ, তো এটাকে আমি বলবো যে আমাদের ইভেনচুয়ালি কোচেরও এখানে গেম প্ল্যানেরও আমার কাছে মনে হয়েছে যে সে বড় একটা ভুল করেছে, যে সে 4-3-3 ফরমেশনে খেলেছে, বাট তার মিডফিল্ড প্যাটার্নটা সে ঠিক রাখতে পারেনি, যার কারণে ডিফেন্সের উপর একের পর এক প্রেশার এসছে। এবং সেখানে হয়তো হামজাকে সে একটু অন্যভাবে হয়তো ইউজ করতে পারতো অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার হিসেবে। যদি 4জন ডিফেন্সের সামনে যদি 2জন হোল্ডিং মিডফিল্ডার রাখতো লাইক সোহেল রানা এবং হামজাকে, সমিত সোমকে একটু সামনের দিকে রাখলে যদি 5জন মিডফিল্ড করতে পারতো ফার্স্ট হাফে, দেন হয়তো আমরা আরও প্রোটেক্ট করতে পারতাম। আমি হেরেছি এটা তো আমি আসলে তেমন একটা সারপ্রাইজ না, কারণ আপনি যে দল স্কোয়াড নিয়ে গেছেন এবং দলের ভিতরে যে আপনার টিমের স্ট্রেংথ সে অনুযায়ী আসলে রেজাল্ট এটাই হয়েছে। দলটা আসলে কেমন হলে ফলাফলে আমরা ভিন্নতা দেখতে পারি? দেখেন, দল তো আসলে আপনি ইম্পর্টেন্ট 2জন প্লেয়ার আপনার দলে তো নাই, তারা 2 কার্ডের জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে 2টা ইয়েলো কার্ড হলে আপনি একটা ম্যাচ আপনাকে খেলতে পারেন, সাসপেনশনে থাকবেন। তো রাকিব এবং তপু তো যেতে পারেন। অ্যাট দ্য সেম টাইম তারেক কাজী অনেকদিন লিগের ম্যাচে নাই। হ্যাঁ, শাকিল আহাদ তপু মোহামেডানের ক্ষেত্রে, বাট আমাদের দেখতে হবে যে আমরা আসলে ঘরোয়া ফুটবলে রেগুলার ফুটবলার কারা, তারা আসলে স্টার্টিং ইলেভেনে কজন ছিল, প্লাস হয়েছে আসলে আমাদের এখানে লিগের স্ট্যান্ডার্ডটা কী, সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা এই হাই এনার্জেটিক টিমের সাথে
ভিয়েতনাম যে প্যাটার্নে ফুটবল খেলে এবং ভিয়েতনাম যে স্ট্রং টিম তাদের সাথে খেলার মতো আসলে যে স্কোয়াড সেইটাতে তো আমি বলেছি যে আমাদের ওই স্ট্রং 2-3টা পজিশন ইভেনচুয়ালি আপনি যদি অ্যাটাকিং থার্ডে দেখেন মোরসালিন স্টার্ট করতে পারেনি ইস আওয়ার ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইস অ্যাটাকিং থার্ড, হ্যাঁ। তো ওইখানেও তো আমরা প্রবলেমে পড়েছি, বাট সেকেন্ড হাফে যদি দেখেন আবার আমরা চেষ্টা করেছি, কোনো গোল কনসিড করি নেই। বিশ্বনাথ নেমেছে, পরে জামাল নেমে চেষ্টা করেছে তারা আসলে প্রোটেক্ট করার, বাট কাজ যেটা হওয়ার সেটা কিন্তু ফার্স্ট হাফ হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড হাফে আমরা ভালো খেলিনি, বাট আমরা আরও গোল কনসিড করতে পারতাম, ওইগুলো হয়তো লাকিলি আমরা বেঁচে গিয়েছি। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এখানে যে মিস্টেকগুলি হয়েছে, আমরা কিন্তু প্রচুর মিস্টেক করেছি এখানে। আপনি যদি দেখেন প্রত্যেকটা এরিয়াতে, আপনি যদি গোলকিপিং পজিশন, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং প্রত্যেকটা থার্ডই আমরা কিন্তু মিস্টেক করেছি। এই মিস্টেকগুলি কিন্তু আপনি সিঙ্গাপুরের সাথে করতে পারেন না। সুতরাং এটা তো যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এখানে আপনি হারলেও কোনো প্রবলেম নেই, বাট লস করেছেন আপনি হয়তো কনফিডেন্ট লেভেল যেটাই হোক, বাট আপনি মিস্টেকগুলি এখান থেকে রিকভার করতে হবে ফর আর 31 তারিখে যে ম্যাচ রয়েছে এখানে সিঙ্গাপুর। এমিলি, এই যে ঘরোয়া লিগের কথা আপনি বললেন, আপনার কি মনে হয় যে ঘরোয়া লিগের সংখ্যা যদি আমরা বাড়াই বা আমাদের দেশে বাড়ে, তাহলে কি এই ঘরোয়া লিগের প্রভাব আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমরা পজিটিভলি পাবো? দেখেন, তা তো অবশ্যই ঘরোয়া লিগ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ড, ঘরোয়া লিগের যদি স্ট্রেংথ না বাড়াতে পারেন, হ্যাঁ, আমরা তো আসলে আমাদের এখানে যে ঘরোয়া লিগ হয় তেমন কোনো কম্পিটিটিভ লিগ হয় না, হ্যাঁ, তেমন কোনো কম্পিটিশন কম থাকে, যার কারণে আমাদের প্লেয়ার আসলে ইন্টারন্যাশনাল এরিনাতে গিয়ে কিন্তু আমরা ভালো করতে পারি না। হামজাদ যেভাবে যে লিগে খেলে ওখান থেকে এসে কিন্তু দেখবেন যে সে ইজিলি এখানে খুব সহজেই সে মানিয়ে নিতে পারে, বিকজ সে যে লিগে খেলে তার স্ট্যান্ডার্ড অনেক হাই। সো আমাদের লিগটা কিন্তু আমরা এখন ওই পর্যায়ে নিতে পারি। ভিয়েতনামে খুব স্ট্রং লিগ হয়, হ্যাঁ। সো ওই লিগের প্লেয়াররা খেলে কিন্তু জাতীয় দল অল্প কিছুদিন ক্যাম্প করে কিন্তু তার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে আসে। সো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে তো আর আপনি বেশি দিন সময় পাবেন না, বাট সময়টা দিতে হবে ঘরোয়া ফুটবলের যে পাইপলাইন, ঘরোয়া ফুটবলের যে স্ট্রেংথ, ঘরোয়া ফুটবলের যে কম্পিটিটিভ ফুটবল, সেইটাকে আরও বেশি নজর দিতে হবে। দেন আপনি ইন্টারন্যাশনাল জায়গাতে গিয়ে আপনি সহজে ভালো করতে পারবেন। তারপর আমার কাছে মনে হয় যে এটা তো একটা কারণ, আর আমাদের মেইন ব্যাপার হলো যে আপনি যে স্কোয়াডই থাক না কেন, হ্যাঁ, আপনার এখানে গেম প্ল্যান বা ম্যাচ যে আপনি খেলবেন, অপোনেন্টকে বেচ করে যে ফরমেশন সাজাবেন ওইটার উপরে বেস করে আসলে আমাদের ওই রিসোর্স আছে কিনা, আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার আছে কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে আমার কাছে মনে হয় যে আমাদের আরও অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে। স্পেশালি আপনি যেটা বলেছেন ঘরোয়া ফুটবলের দিকে আমাদের ফোকাস দিতেই হবে। এই যে ভিয়েতনাম যেভাবে আজকে প্রেসিং করেছে, বাংলাদেশ আসলে কোথায় এই ট্যাকেলটা করতে পিছিয়ে পড়েছে আপনার কি মনে হয়েছে? না, ব্যাপারটা হয়েছে দেখেন, ভিয়েতনাম ইজ মোর স্ট্রং টিম, কারণ আপনি যদি তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 103 নাম্বার, আমরা হলো 183, হ্যাঁ, অনেক ডিফারেন্স কিন্তু। এবং ইটস ভেরি সুন তারা 100-র ভিতরে ঢুকে যাবে। তাদের নেক্সট 31 তারিখে মালয়েশিয়ার সাথে ম্যাচ আছে এবং তারা তো প্ল্যান অনুযায়ী কিন্তু তাদের সব কিছু চলে, হ্যাঁ। তো আমাদের আসলে প্ল্যানিংয়ের অনেক প্রবলেম রয়েছে, এবং প্ল্যানিংয়ের প্রবলেম থেকে মেইন ব্যাপার হলো যে আপনি যখন ভিয়েতনামকে চুজ করলেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার স্কোয়াডের ডেপথ ঠিক আছে কিনা, আপনি কোন ফরমেশন খেলবেন, কাদেরকে ইউজ করবেন, ওই অনুযায়ী কিন্তু আপনার ওইভাবে টিমে স্কোয়াড দাঁড় করানো উচিত ছিল। এবং আপনি যেটা দেখেন শুরুতেই যদি বলেন, আমরা গোলকিপার শ্রাবণকে দিয়ে স্টার্ট করেছি, বাট শ্রাবণ কিন্তু এই সিজনে কোনো, আপনি যদি দেখেন সে লিগের ম্যাচ রেগুলার খেলেছে জিকো, আপনি জিকোকে কিন্তু দলে নেননি, হ্যাঁ। সুতরাং মিস্টেক কিন্তু কোচ অনেক জায়গায় করেছে। আপনি যদি দেখেন সেন্টার ব্যাকে তারেক কাজী ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, বাট সে কিন্তু অনেক দিন যাবৎ ক্লাব ফুটবল অ্যাবসেন্স, হ্যাঁ। সমিত ভেরি ন্যাচারাল ট্যালেন্ট প্লেয়ার, হ্যাঁ। সুতরাং তারা কিন্তু এই দুজন প্লেয়ার কিন্তু ঘরোয়া ফুটবল খেলে না, বাট তারপরও তারা ট্রাই করেছে ভালো করার জন্য। বাট আমি যেটা বললাম যে আমরা আমাদের প্লেয়ারদেরও, আপনি যদি দেখেন এন্ড অফ দ্য ম্যাচ অনেক প্লেয়ারের ফিটনেস আমার কাছে মনে হয়েছে যে কম ছিল, হ্যাঁ। এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যে ফিটনেস লেভেল লাগে, যে স্ট্রেংথ লাগে, যে স্ট্যামিনা লাগে, সেইটা আমার কাছে মনে হয় যে আমরা অনেকটা দুর্বল ছিলাম। সেখানে যদি ভিয়েতনামকে দেখেন, তারা 90 মিনিটস সমান তালে খেলেছে এবং তাদের সাবস্টিটিউট প্লেয়ার যারা নেমেছে তারাও নেমে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে খুব কুইক। সুতরাং তারা তো আসলে ওইভাবেই তাদেরকে তৈরি করেছে। সো আমাদের প্ল্যানিংয়ের এই ম্যাচটাকে ঘিরে যে প্ল্যানিংয়ের যে অংশটা, সেইটাতে আমার কাছে মনে হয় যে কিছু প্রবলেম ছিল, বাট আই হোপ যে সিঙ্গাপুরের ম্যাচে এগুলি আমরা রিকভার করতে পারবো। সিঙ্গাপুরের ম্যাচে আসলে আপনার আজকের ম্যাচের পরে সিঙ্গাপুরের ম্যাচে কোন দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? অবশ্যই ডিফেন্সিভ এরিনাগুলিতে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে 3টা গোল কনসিড করেছি, ইটস ভেরি ব্যাড আনলাকিলি যে আমরা আসলে আরও গোল কনসিড করিনি, স্পেশালি সেকেন্ড হাফে কিন্তু তার আরও অনেক সুযোগ তৈরি করেছিল, ফার্স্ট হাফে করেছিল, যে আমরা ওই জায়গাগুলিতে গোল খেলে হয়তো আরও বেশি গোল হতে পারতো। বাট আমাদের স্পেশালি মিডফিল্ড এবং ডিফেন্সের ভিতরে আজকে আমার কাছে মনে হচ্ছে কমিউনিকেশন খুবই কম। অ্যাট দ্য সেম টাইম অ্যাটাকিং থার্ডে তো আসলে যে 3জন প্লেয়ার শুরু করেছিল
ছিল তারা ফার্স্ট হাফে তেমন কোনো কিছুই করে দেখাতে পারেনি। এটার অন্যতম কারণ হলো প্রথমেই শুরুতে আমরা গোল কনসিড করে ফেলার কারণে দেখা গিয়েছে যে সব অ্যাটাকিং প্লেয়ার নিচের দিকে এসে ডিফেন্স করেছে, বাট ভিয়েতনাম যেটা করেছে তাদের যে খেলার অংশ, যে তাদের যে প্ল্যানিং ছিল সেটা তারা এক্সিকিউট করেছে। বাট আমাদের সিঙ্গাপুরের ম্যাচে সতর্ক থাকতে হবে, ডেফিনেটলি আমাদের ডিফেন্স এবং মিডফিল্ডের যে প্যাটার্নটা সেটা একদম কম্প্যাক্ট রাখতে হবে, বিকজ সিঙ্গাপুরে কিন্তু অলমোস্ট লাইকলি তাদের হোমে খেলবে, তাদের বড় একটা অ্যাডভান্টেজ থাকবে। তারাও কিন্তু আমাদের এই যে ম্যাচটাতে যে মিস্টেকগুলি করেছে এখান থেকে কিন্তু তারাও আমাদের মিস্টেকগুলি রিকভার করে কিন্তু তারাও একটা বড় গেম প্ল্যানের অংশ রাখবে যে আমাদের কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে। সুতরাং আমি মনে করি আমাদের এই মিস্টেকগুলি রিকভার করতে হবে, স্পেশালি ডিফেন্সিভ এরিয়াতে, বিকজ আপনি যদি আমাদের 4 জন যে ডিফেন্স খেলেছে তাদের ভিতরে কমিউনিকেশন খুব ব্যাডলি কমিউনিকেশন ছিল, যার কারণে দেখবেন প্রথম গোলটা তো আমরা সুইসাইড মানে ওন গোল হয়েছে, সেকেন্ড গোলটাও যদি দেখেন ওখান থেকে ফ্রি হেডার গোল করেছে, কোনো টাইট মার্ক ছিল না। থার্ড গোলটাও আমার কাছে মনে হয়েছিল যে 2 সেন্টার ব্যাক তারেক কাজ এবং তো শাকিল আহাদ তপু তারা ঠিক পজিশনে থাকতে পারেনি। সুতরাং এই মিস্টেকগুলি আমাদের অবশ্যই করা যাবে না। এইগুলি যদি আমরা রিকভার করতে পারি আমি আশা করি সিঙ্গাপুরের সাথে ভালো কিছু হবে। এই যে ভিয়েতনাম নিজেদের প্ল্যান এক্সিকিউট করতে পেরেছে, আমরা পারছি না, আমরা আসলে কেন পারছি না? না, এটা তো যেটা হলো যে ভিয়েতনাম আর আমরা তো আসলে যে অবস্থায় দাঁড়িয়েছি সেটা তো একদমই একই স্ট্রেংথে দাঁড়িয়ে নেই, আমাদের তো শক্তি অনেক কম। হ্যাঁ, বাট আমরা গ্রাজুয়ালি কিন্তু আমরা আমাদের যে প্রোগ্রেসে রয়েছে সেখান থেকে ইমপ্রুভ করছি। আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আমাদের লাস্ট ম্যাচ খেলবো আমরা 31 তারিখের আগে আমরা যে 5টা ম্যাচ খেলেছি সেখানে যদি আপনি দেখেন অ্যাওয়ে ম্যাচে কিন্তু আমরা ভালো করেছি। হংকং এবং ইন্ডিয়ার সাথে আমরা যে 2টা অ্যাওয়ে ম্যাচ খেলেছি সেখানে কিন্তু আমরা 2 পয়েন্ট পেয়েছি, বাট আমরা লস করেছি আমাদের হোম ম্যাচে। সিঙ্গাপুর এবং হংকংয়ের সাথে 2টা ম্যাচ হেরেছি, ইন্ডিয়ার সাথে আবার জিতেছি। ব্যাপারটা হলো যে আপনাকে এখন আমরা বিগত দিনে যেটা হতো যে আমরা যখন ফিফা ফ্রেন্ডলি খেলতাম আমরা কোনো দল খুঁজে পেতাম না, হ্যাঁ, কার সাথে খেলো। বাট সামহাউ এই এশিয়ান কাপ কোয়ালিফাই খেলার পরে হামজা আমাদের দলে ইনক্লুড হওয়ার পরে, সমিত সোম ইনক্লুড হওয়ার পরে এশিয়ান কান্ট্রির বড় স্ট্রং দলগুলি কিন্তু আমাদের সাথে খেলতে আগ্রহী হয়েছে। হ্যাঁ, বাট আজকে রেজাল্টটা যদি আরেকটু পজিটিভ হতো, ভালো হতো, একটু কম্পিটিটিভ ফুটবল হতো, তখন কিন্তু আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এদের সাথে নেক্সট ফিফা ফ্রেন্ডলিগুলি অ্যারেঞ্জ করতে পারতেন। সুতরাং আমাদের কিন্তু আসলে এই জায়গাগুলিতে ইমপ্রুভ করতে হবে এবং আমরা ট্রুলি ইমপ্রুভ করেছি দেখে ভিয়েতনাম আমাদের সাথে খেলতে রাজি হয়েছে। হ্যাঁ, ভিয়েতনাম কিন্তু আরও স্ট্রং টিমের সাথে কিন্তু তারা ফিফা ফ্রেন্ডলিগুলি খেলে। আমরা যেটা করতে পারি এখন যেটা হলো যে আমরা তো আমাদের লাস্ট ম্যাচ এগেইনস্ট সিঙ্গাপুর, এটাই এশিয়ান কাপের লাস্ট ম্যাচ। সো আমাদের এখন তো আমরা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারিনি, সিঙ্গাপুর অলরেডি থ্রো করে ফেলেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেন রাউন্ডে। তো আমাদের মেন কাজ হবে সিঙ্গাপুরকে আসলে যতটা এই ম্যাচটা মানে আমরা জয় দিয়ে বা ড্র করে যে ওখান থেকে 1 পয়েন্টস নিই সেটা হবে আমাদের সব থেকে বড় পাওয়া, এবং পজিটিভ ফুটবল খেলাটা হবে খুব জরুরি। এবং এখান থেকে আমরা যদি এটা ভালো কিছু করে আসতে পারি, ইন ফিউচার আমাদের আপকামিং যে ম্যাচগুলি থাকবে সেখানে হয়তো প্লেয়ার আরও ভালো করতে পারবে। আমাদের এই আপকামিং ম্যাচগুলোর জন্য কাবরেরার কোন ট্যাকটিক্যাল ডিসিশনগুলোতে চেঞ্জেস আনা প্রয়োজন আপনি কি মনে করছেন? দেখেন, কাবরেরার ব্যাপারে যদি বলতে চাই, এটা আসলে মানে আমি কি বলবো, মানে কাবরেরা আসলে এই টিমের যে স্ট্রেংথ বিল্ড আপ করেছে বা এই টিমের যে স্কোয়াড, এখন আসলে কাবরেরা এই দলটাকে নিয়ে আসলে নিজেই খামখেয়ালি বানা করছে আমার কাছে যেটা মনে হয়। এই দলটার সাথে আসলে কাবরেরা কোনোভাবেই এখন আর যাচ্ছে না। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন সারা পৃথিবীতেই যদি ইন্টারন্যাশনাল দেশগুলিতে যারা খেলে ইন্টারন্যাশনাল সেখানে কিন্তু দেখবেন যে প্লেয়ারের উপরে বেচ করে, টিমের স্ট্রেংথের উপরে বেচ করে কোচ নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, বাট আমাদের এখানে কিন্তু কাবরেরাকে নিয়োগ দিয়েছেন, এখন যে টিমের স্ট্রেংথ বিল্ড আপ করেছে সেখানে কাবরেরা এই দলটাকে সেভাবে পুরোপুরি হ্যান্ডেল করতে পারছে না। এই কারণে বললাম সে আসলে এক এক সময় এক এক প্লেয়ার তার প্ল্যানিংয়ের অংশ থাকে এবং ওই প্লেয়াররা যখন মাঠে যায় তখন তারা পারফর্ম করতে পারে না। হ্যাঁ, তো এটা কি প্লেয়ারদের মানে ওভারঅল সব প্লেয়ারদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি হয় না? অবশ্যই। আপনি যদি হঠাৎ করে আপনি লিগের কোনো ম্যাচ খেলছেন না, আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে ডিরেক্ট গিয়ে খেলছেন, তখন কিন্তু আপনার ওই কনফিডেন্ট লেভেল থাকবে না। হ্যাঁ, তো উনি ওটাই করছে। লিগে অনেকে হয়তো সাইড বেঞ্চে থাকছে, ম্যাচ খেলছে না, তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচে ডাইরেক্ট ফার্স্ট 11-এ দিয়ে দিচ্ছে এবং পারফরমেন্সের জায়গায় কিন্তু তারা ওই পারফরমেন্সটা করতে পারছে না। সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে আমাদের দল যেহেতু এটাই লাস্ট ম্যাচ আমাদের, হ্যাঁ, এরপরে ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক পরে আছে আমাদের, এখন আর রিসেন্টলি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই। সুতরাং আমি চাইবো আমাদের এই দলের যে স্ট্রেংথ হয়েছে, আমাদের দল যেভাবে প্রোগ্রেস করছে, আমি মনে করি একজন ভালো কোচ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট এই কারণে কারণ কাবরেরা
আমাদের যে দলটা এখন পর্যন্ত কোনো প্লেইং স্টাইল তৈরি করতে পারেনি, যেটা সত্যি কথা। আজকে যে খেললো, আপনি খেলার ভিতরে কোনো কিছুই পজিটিভ পাননি, আমি কোনো কিছু পজিটিভ পাইনি, সত্যি কথা। পজিটিভ যেটা হয়েছে যে বিশ্বনাথ অনেকদিন পর ইনজুরি থেকে এসে সে ভালো করছে, হ্যাঁ এটা ইস ইন্ডিভিজুয়াল। বাট দল হিসাবে যে খেলাটা, হামজাকে কিভাবে ইউজ করবে, জায়ানকে কিভাবে ইউজ করবে, সমিত সোম কোনভাবে খেললে ভালো হবে, সে এইটা এখন পর্যন্ত সে নিজেই জানে না। হ্যাঁ, সমিত সোম কোনভাবে খেললে আমার দলের জন্য উপকৃত হবে, দল কীভাবে সার্ভিস পাবে তার থেকে, সে এইগুলি এখনও সে বুঝতে পারেনি। সুতরাং এমন একজন কোচ দরকার যে কিনা দলটাকে আসলে দল হিসাবে খেলবে, একটা প্লেইং স্টাইল তৈরি করবে। ইন্ডিভিজুয়াল একটা দলের একটা, প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, আপনি আজকে যদি ভিয়েতনামে দেখেন, সুন্দর পাসিং খেলতেছে, যখন কুইক অ্যাটাকে যাওয়ার সময় অ্যাটাকে যাচ্ছে, বল লস করার সাথে সাথে কাউন্টার প্রেস করছে, তাদের কিন্তু একটা প্ল্যানিং আছে। বাট আমাদের গেমের কোনো প্ল্যান নাই। এবং এটা যদি এশিয়ান কাপেও দেখেন, আমরা ভালো করছি ইন্ডিভিজুয়ালি কিছু ভালো প্লেয়ারের জন্য, লাইক সমিত সোম, হামজা দেওয়ান চৌধুরী, ফাহমিদুল বা জায়ান বা মুরসালিন, রাকিব, তপু, এদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে আমরা হয়তো সামাও কিছু কিছু সময় ভালো করে ফেলছি। বাট অ্যাজ এ টিম হিসাবে কিন্তু আমরা আমাদের খেলাটার কোনো প্যাটার্ন তৈরি করতে পারিনি। এমিলি, শেষ প্রশ্ন, দুইটা শেষ প্রশ্ন একসাথে। সেটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ দলের কোচ হতেন, আপনি আসলে এই ম্যাচের পরে সিঙ্গাপুর ম্যাচের জন্য প্লেয়ারদেরকে কিভাবে রেডি করতেন, এক। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? না, আমার কোচ হওয়ার থেকেও বড় ব্যাপার হলো যে আপনি আসলে কি মিস্টেকগুলি করেছেন, এই মিস্টেকগুলি প্লেয়ারদেরকে আপনি ধরিয়ে দিতে পেরেছেন কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কারণ আপনি সেই মিস্টেক যদি আপনারা আবার নেক্সট ম্যাচও করেন, দ্যাট মিনস এখানে কোচের প্রবলেম। হ্যাঁ, সো আমার কাছে যেটা হয়েছে যে এশিয়ান কাপের প্রিভিয়াস ম্যাচগুলি যদি দেখেন, আমরা সেই মিস্টেকগুলি বারবার করছি। এবং সে যেটা করছে যে দলের স্কোয়াডের ভিতরে প্লেয়ারদেরকে বেশ সাফেল করছে। হ্যাঁ, মানে একটা স্কোয়াড হয়তো সে স্টার্টিং 11 ছিল, ওখান থেকে অনেক প্লেয়ার, নতুন প্লেয়ারকে আবার সে সুযোগ দিচ্ছে। সো এইগুলি করলে হবে না। ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার একটা ফিক্সড 11 বা 8জন 9জন একটা ফিক্সড প্লেয়ার থাকবে যারা সব সময় খেলবে। বাট হঠাৎ করে অনেক প্লেয়ার একটা দলের ভিতরে চান্স পেয়ে গেলে তারা কিন্তু পারফর্ম করতে পারবে না। আপনি যদি আমাকে বলেন, আমি চাইবো অবশ্যই এই ম্যাচ যেটা আমরা মিস্টেকগুলি করি, এইগুলি তাড়াতাড়ি প্লেয়ারদেরকে ধরিয়ে দাও, এবং ওইগুলি যাতে নেক্সট ম্যাচে না হয়, সেগুলি নিয়ে যে নেক্সট 3টা সেশন আসেন, 3টা প্র্যাকটিস সেশন আছে সিঙ্গাপুরে যাওয়ার আগে, সিঙ্গাপুরে ম্যাচ খেলার আগে। সো ওই সেশনগুলিতে এইগুলি নিয়ে কাজ করে। স্পেশালি আমরা যদি ম্যাচে গোল করতে চাই, আমরা অ্যাটাকিং থার্ডে আসলে আমরা কজন প্লেয়ার পার্টিসিপেট করবে, অ্যাট দ্য সেম টাইম আমরা যখন ডিফেন্স করবো তখন কতজন প্লেয়ার আমরা ডিফেন্সিভ, মিডফিল্ড এবং ডিফেন্সে থাকবে, এই দুইটা পয়েন্টে নিয়ে কাজ করতে হবে অবশ্যই। আচ্ছা, শেষ প্রশ্নের পরে আরেকটা শেষ প্রশ্ন। গোলকিপার যদি আজকে জিকো থাকতো, তাহলে কি আমরা আজকে ম্যাচের রেজাল্টে কোনো পরিবর্তন পেতাম? আপনার কি মনে হয়? দেখেন, যে গোলগুলি কনসিড করেছে এখানে শ্রাবণ যে খেলেছে, তার তেমন কোনো দোষ দেখছি না। বাট জিকো ইজ ভেরি এক্সপিরিয়েন্স গোলকিপার। হ্যাঁ, সে থাকলে যেটা হতো যে অনেক সময় দেখবেন যে একজন কনফিডেন্ট গোলকিপার থাকলে, সিনিয়র একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার থাকলে সে যেটা করে, সে হয়তো ম্যাচ রিড করে অনেক সময় তার ডিফেন্সের সাথে কথা বলে মিস্টেকগুলি কিন্তু সে ধরিয়ে দিতে পারে। হ্যাঁ, অনেক মিস্টেক হয়েছে যেখানে আমার কাছে মনে হচ্ছে গোলকিপার এবং ডিফেন্সের সাথে কমিউনিকেশন খুবই কম ছিল। হ্যাঁ, যার কারণে দেখবেন যে অনেক সময় ডাবল মাইন্ডেড হয়ে গেছে ডিফেন্স এবং গোলকিপার। হ্যাঁ, যেটা জিকো থাকলে হয়তো হতো না, বিকজ জিকো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অনেক সে অনেকগুলি ম্যাচ খেলেছে এবং হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স, সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার হয়েছে। সুতরাং জিকো থাকলে যেটা হতো যে ডিফেন্স এবং গোলকিপার ভিতরে যে কমিউনিকেশন, যে সমন্বয়টা, সেইটা হয়তো আরও বিল্ড আপ হতো এবং ভালো হতো। হ্যাঁ, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার আমার কাছে সেটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ এমিলি, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ।